যে কোনো চিন্তা বা তত্ত্ব কিন্তু হুট করে আকাশ থেকে পড়ে না। সেটা সবসময়ই তার সময়কার বাস্তব অবস্থার ফসল। মার্ক্সবাদ আমাদের এই শিক্ষাই দেয়। যখনই কোনো নতুন বাস্তব অবস্থার সৃষ্টি হয়, তখন তার সাথে কিছু নতুন ধারণা বা তত্ত্বও হাজির হয়। আর এই একই সত্য মার্ক্সবাদের ক্ষেত্রেও প্রযোজ্য। নমস্কার বন্ধুরা, মার্ক্সবাদের সহজ পাঠের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। প্রথম পর্বে আমরা অত্যন্ত সংক্ষেপে জেনেছি মার্ক্সবাদ কী এবং কী নয়। এই দ্বিতীয় পর্বে আমরা মার্ক্সবাদকে বোঝার জন্য সেই সময়কার বাস্তব অবস্থাগুলোকে, বা নির্দিষ্ট করে বললে সেই সময়কার সামাজিক অর্থনৈতিক অবস্থাকে জানবার চেষ্টা করব, যেই সময়ে মার্ক্স এবং এঙ্গেলসের হাত ধরে প্রথম আবির্ভাব ঘটছে মার্ক্সবাদের। আজ থেকে পৌনে 200 বছরেরও বেশি সময় আগে 1840-এর দশকে মার্ক্সবাদের আবির্ভাব ঘটে ইউরোপে। যে ইউরোপ সেই সময় গোটা বিশ্বে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামরিক দিক থেকে নিজের আধিপত্য কায়েম করেছিল। এই আধিপত্য এমনই ছিল যে ভারত, চীন এবং পারস্যর মতো একসময়কার প্রাচীন সভ্যতাগুলো পর্যন্ত ইউরোপের অধীনস্থ হয়েছিল। এরকমই একটা সময়ে মার্ক্স এবং এঙ্গেলস জন্মগ্রহণ করেন। ইউরোপের অর্থনৈতিক দিক থেকে উন্নত দেশগুলোতে নিজেদের জীবন কাটান। সেই সময়কার রাজনৈতিক ঘটনাবলীর উপর তাঁরা যেমন নজর রেখেছিলেন, তেমনি সেগুলোর দ্বারা প্রভাবিতও হয়েছিলেন এবং সেগুলোতে অংশও নিয়েছিলেন। তাই মার্ক্সবাদের আবির্ভাব কিভাবে হয়েছিল সেটা বোঝার জন্য তৎকালীন ইউরোপের দিকে আমাদের তাকাতেই হবে। প্রথমেই বলতে হবে শিল্প বিপ্লবের কথা, যার অস্তিত্ব ছিল প্রায় 1760 থেকে 1830 সাল পর্যন্ত। এই বিপ্লব ইংল্যান্ড কেন্দ্রিক হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। একে শিল্প বিপ্লব বলে আখ্যা দেওয়া হয়েছিল, কারণ এই 70 বছর ধরে শিল্পে একটা বৈপ্লবিক উত্থান দেখেছিল পৃথিবী। আগে যেখানে মানুষ নিজেদের ছোট ছোট কুটির শিল্পে বা খামারে কাজ করত, সেখানে রাতারাতি গড়ে উঠল অতিকায় সব কারখানা। বাষ্পীয় ইঞ্জিন আর আধুনিক যন্ত্রপাতির জোরে উৎপাদন বেড়ে গিয়েছিল কয়েক হাজার গুণ। ফলে বিশ্বের বাজারেরও ব্যাপক বৃদ্ধি হয়েছিল। বিশেষ করে ইংল্যান্ডে এই পরিবর্তন একটা বিরাট আকার ধারণ করেছিল। ইউরোপের বাকি কিছু দেশ, যেমন হল্যান্ড, ফ্রান্স, জার্মানির কিছু অংশ এবং আমেরিকাও বড় কারখানা স্থাপন করেছিল বটে, কিন্তু ইংল্যান্ডের প্রভাব ছিল সবচেয়ে বেশি, যে কারণে ইংল্যান্ডকে বলা হতো বিশ্বের কারখানা। এখান থেকেই বেশিরভাগ দেশে উৎপাদিত পণ্যের যোগান দেওয়া হতো। কলকারখানার মালিক পুঁজিপতি শ্রেণীটার মধ্যে একটা রূপান্তর ঘটিয়েছিল এই শিল্প বিপ্লব। অতীতে এই শ্রেণীটা অর্থনৈতিক দিক থেকে খুব একটা শক্তিশালী ছিল না, বরঞ্চ তারা ছিল মধ্যবর্তী শ্রেণী। তাদের বলা হতো বুর্জোয়া, কারণ ফরাসি ভাষায় বুর্জোয়া শব্দের অর্থ হলো মধ্যবর্তী শ্রেণী। কিন্তু শিল্প বিপ্লব এই মধ্যবর্তী শ্রেণীটাকে রূপান্তরিত করেছিল লাখপতি শিল্প মালিকে, আধুনিক বুর্জোয়ায়। তাদের টাকার দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একসময়কার দাপুটে রাজা বা সামন্ত প্রভুদের, যারা তৎকালীন সমাজের শাসক শ্রেণী ছিল, তাদেরকে, তাদের ক্ষমতাকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে শুরু করলো। শিল্প বিপ্লবের মধ্য দিয়ে আধুনিক বুর্জোয়াদের পাশাপাশি আরেকটা নতুন শ্রেণীরও জন্ম হলো, আধুনিক শ্রমিক শ্রেণী বা প্রলেতারিয়াত। আগে গ্রামের মানুষ চাষবাসের পাশাপাশি ছোটোখাটো হস্তশিল্পের কাজ করত, কিন্তু যখন বড় বড় কলকারখানা আর বাষ্পচালিত ইঞ্জিন এলো, তখন হাতের কাজ যন্ত্রের কাজের সঙ্গে আর পাল্লা দিয়ে উঠতে পারল না। যন্ত্রের তৈরি জিনিস সস্তা আর ভালো হওয়ায় গ্রামের তাঁতি বা কারিগরদের রুজিরুটি বন্ধ হয়ে গেল। জীবন বাঁচানোর তাগিদে তারা শহরের কারখানার দিকে ছুটতে শুরু করলো। আর শহরের কলকারখানাগুলোও তখন রাক্ষসের মতো শ্রমিক খুঁজছে, হাজার হাজার শ্রমিককে একই ছাদের নিচে বসিয়ে কাজ করানোর জন্য। দ্বিতীয় যে বিষয়ের কথা উল্লেখ করতে হয় সেটা হলো সেই সময় ইউরোপে আধুনিক বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে একের পর এক বিপ্লবের প্রচেষ্টা। অর্থনৈতিক ডামাডোলের পাশাপাশি ইউরোপে তখন রাজতন্ত্রের পতন ঘটছে। শ্রমিক শ্রেণী এই বিপ্লবগুলোতে অংশ নিলেও যেহেতু বুর্জোয়ারা মূলত নিজেদের গণতান্ত্রিক অধিকার অর্জনের জন্যই এই বিপ্লবগুলোর নেতৃত্ব দিয়েছিল, তাই এগুলোকে বলা হয় বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব। এগুলোর মধ্যে সবচেয়ে বড় বিপ্লবটা ঘটেছিল 1789 সালে ফ্রান্সে, যা পুরো ইউরোপের সামন্ততান্ত্রিক ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। কয়েক বছরের মধ্যে এই ফরাসি বিপ্লব ব্যর্থতার সম্মুখীন হলেও পরবর্তী বুর্জোয়া বিপ্লবগুলোর ধাক্কায় শেষ পর্যন্ত ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো ভেঙে পড়ে।
এবং একটা নতুন বিশ্ব ব্যবস্থা হিসাবে আগমন ঘটে পুঁজিবাদের। কিন্তু সাথে সমস্যাও একটা তৈরি হয়। যে বুর্জোয়ারা একসময় সাম্য, মৈত্রী ও স্বাধীনতার স্লোগান দিয়ে বিপ্লব করেছিল, ক্ষমতায় বসার পর দেখা গেল তারা কেবল নিজেদের স্বাধীনতার কথাই ভাবছে। তাই শ্রমিকদের ভাগ্যে জুটল সেই একই বঞ্চনা, কেবল মালিকটা গেল বদলে। তবে শ্রমিকদের চরিত্রও ততদিনে বদলে গেছে। আর এখানেই চলে আসতে হয় তৃতীয় বিষয়টায়, যেটা হলো আধুনিক শ্রমিকদের শ্রেণী সচেতনতা। পুরনো ছোট ছোট কারখানায় কাজ করা শ্রমিকদের চেয়ে এই আধুনিক শ্রমিকরা ছিল আলাদা। আধুনিক শিল্পের সংস্পর্শে আসা, কারখানার নিয়মকানুন থেকে নিয়মানুবর্তিতা শেখা এবং হাজারে হাজারে একই ছাদের তলায় কাজ করার সুযোগ পাওয়ার কারণে আগেকার শ্রমিকদের থেকে তারা ছিল অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের সাংগঠনিক চেতনা ও আন্দোলনের তীব্রতাও সেই সময় ছিল তুঙ্গে। ফলে শীঘ্রই তারা নিজেদেরকে একটা বিপ্লবী শ্রেণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পেরেছিল। এই শ্রেণী সচেতন শ্রমিক শ্রেণীর প্রথম আবির্ভাব ঘটে ইংল্যান্ড ও ফ্রান্সে। কারণ এই দুই দেশেই প্রথম আধুনিক শিল্পের প্রসার ঘটেছিল। এর ফলে বুর্জোয়াদের সম্পত্তি যেমন বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তেমনি উল্টো দিকে শ্রমিকদের অবস্থা হয়েছিল শোচনীয়। অত্যন্ত অমানবিক পরিবেশের মধ্যে তাদের কাজ করতে হতো এবং জীবন ধারণ করার অবস্থাও ছিল অত্যন্ত সঙ্গীন। এইভাবে একটা সময়ে তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তখন বিদ্রোহ করাটা আর সম্ভাবনা ছিল না, বরং অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। কিন্তু প্রথম দিকে শ্রমিকরা বুঝতেই পারেনি যে তাদের আসল শত্রু কে। তারা ভাবত এইসব বড় বড় যন্ত্রগুলোই বুঝি তাদের কাল। কারণ যন্ত্র আসার পর থেকেই তাদের জীবন একেবারে নরক হয়ে উঠেছে। ফলে 1810-11 সাল নাগাদ ইংল্যান্ডে শুরু হলো মেশিন ভাঙা আন্দোলন। শ্রমিকরা দল বেঁধে কারখানার যন্ত্রপাতিতে আগুন লাগাতে আর হাতুড়ি দিয়ে পিটিয়ে সেগুলো ভাঙতে শুরু করে। এই বিদ্রোহটা ঘটেছিল স্বতঃস্ফূর্তভাবে, কিন্তু এর দিশা সঠিক না থাকায় সরকার নৃশংসভাবে এই আন্দোলনকে দমন করতে সমর্থ হয়। এর পরবর্তী ইতিহাসটা হলো শ্রমিক সংগঠনের জন্ম এবং তার দ্রুত বিস্তারের ইতিহাস। ধীরে ধীরে শ্রমিকরা বুঝতে পারল যে বিচ্ছিন্নভাবে মেশিন ভেঙে লাভ নেই, বরং তাদের সংঘবদ্ধ হতে হবে। কিন্তু পুরনো ইউনিয়নগুলো কেবলমাত্র দক্ষ শ্রমিকদের মধ্যেই সীমিত ছিল। তাই 1818 সাল থেকে সেখানে সমস্ত শ্রমিকদের একত্রিত করা শুরু হলো। সেই সময় এগুলোকে বলা হতো জেনারেল ট্রেড ইউনিয়ন। ইংল্যান্ডে ইউনিয়নগুলোর শক্তি বৃদ্ধি পেতে থাকায় তারা জাতীয় স্তরে নিজেদেরকে সংগঠিত করার লক্ষ্যে এগোতে শুরু করলো। 1833-34 সালে এই ইউনিয়নগুলোর মোট সভ্য সংখ্যা দাঁড়িয়েছিল 5 লাখে। এই ইউনিয়নগুলোর সাথে শ্রমিকরা নিজেদের সমবায় এবং পারস্পরিক সুবিধার জন্য সমিতি প্রতিষ্ঠা করেছিল। অন্যান্য বেশিরভাগ দেশে তখন ইউনিয়ন করা ছিল নিষিদ্ধ, কিন্তু ইংল্যান্ডে এই ইউনিয়নগুলোর সদস্য সংখ্যা এবং সামর্থ্য বৃদ্ধি পেয়েছিল। এইভাবে শ্রমিক সংগঠনের ক্রমবিকাশের মধ্যেই ব্রিটেনের শ্রমিকরা 1837 সালে একটা আন্দোলন শুরু করল, চার্টিস্ট আন্দোলন। এই আন্দোলনের মূল দাবি ছিল শ্রমিক শ্রেণীর ভোট দেবার অধিকার। এই প্রথম শ্রমিকরা কেবল পেটের লড়াই নয়, বরং রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ে নামল। এর পদ্ধতি ছিল পার্লামেন্টের কাছে জনগণের আবেদন, যার সাথে আজকের গণস্বাক্ষর সংগ্রহ আন্দোলনের বিরাট মিল আছে। এই আন্দোলনে প্রায় 50 লক্ষ মানুষ সই করল তাদের আবেদনপত্রে, যা সেই সময়ের তুলনায় ছিল অবিশ্বাস্য। সেই সময়কার কিছু সাধারণ ধর্মঘটে 3,50,000-এরও বেশি শ্রমিক যোগদান করেছিল, যেখান থেকে এই সংগঠনের শক্তি সম্বন্ধে একটা ধারণা করা যেতে পারে। আন্দোলনের শক্তি ও লড়াকু মনোভাব এইভাবে বৃদ্ধি পাওয়ায় শাসক শ্রেণী এই আন্দোলনের উপর প্রচণ্ড অত্যাচার ও নিপীড়ন নামিয়ে আনে এবং 1850 সালে এই আন্দোলনকে দমন করতে সফল হয়। চার্টিস্ট আন্দোলন ছাড়াও সেই সময় আরও কয়েকটা বেশ তীব্র শ্রমিক আন্দোলন সংগঠিত হয় এবং সেগুলোর সবকটাকেই অত্যন্ত নৃশংসভাবে দমন করা হয়। যেমন 1816 সালে লন্ডনের, 1819 সালের ম্যানচেস্টারের বিদ্রোহ, 1831 আর 1834 সালে লিয়ঁ শহরের রেশম শ্রমিকরা বিদ্রোহ করে শহর দখল করে নিয়েছিল। জার্মানির সাইলেসিয়াতে তাঁত শ্রমিকরা অনাহারের বিরুদ্ধে গর্জে উঠেছিল 1844 সালে। শেষোক্ত এই আন্দোলন সমস্ত জার্মানিতে সাড়া জাগিয়েছিল, এমনকি যুবক মার্কসের মধ্যেও একটা প্রভাব ফেলেছিল। অতএব আমরা দেখলাম 1840-এর দশকের ইউরোপের এই যে জট পাকানো পরিস্থিতি, একদিকে যন্ত্রের অভাবনীয় উন্নতি আর ধনীদের বিলাসিতা,
অন্যদিকে শ্রমিকদের সীমাহীন দারিদ্র্য আর দীর্ঘশ্বাসের লড়াই, এই বৈপরীত্যই মার্ক্সবাদের জন্মের উর্বর জমিটা তৈরি করে দিয়েছিল। এই বাস্তব পরিস্থিতিকে ব্যাখ্যা করার জন্য শ্রমিকদের সমর্থনে সেই সময় অনেক তত্ত্ব বা ধারণাই এসেছিল, কিন্তু একমাত্র মার্ক্সবাদী পেরেছিল সেই পরিস্থিতির আসল কারণটা খুঁজে বের করতে এবং সেইটা বদলানোর একটা বৈজ্ঞানিক পথ শ্রমিকদের সামনে তুলে ধরতে। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস ওপর থেকে কোনো সমাধান চাপিয়ে দিতে চাননি। তাঁরা শ্রমিকদের লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে বুঝতে চাইলেন যে কেন এই ব্যবস্থাটা কাজ করছে না এবং কিভাবে একে পাল্টে দেওয়া যায়। তাঁরাই প্রথম দেখালেন যে শ্রমিক শ্রেণী কেবল দয়ার পাত্র নয়, বরং তারাই হলো ভবিষ্যতের নতুন সমাজ গড়ার প্রধান কারিগর। আজকের এই পর্ব এখানেই শেষ করি। আগামী পর্বে আমরা জানব মার্কস এবং এঙ্গেলস নামের দুই তরুণের কথা, যারা এই জ্বলন্ত পাহাড়ের ওপর দাঁড়িয়ে সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন। কিভাবে তাঁরা সাধারণ বুর্জোয়া পরিবারে জন্মেও নিজেদের শ্রেণী ছেড়ে মেহনতি মানুষের বন্ধু হয়ে উঠলেন, সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে আসছি পরের পর্বগুলোতে। আমাদের কাজ ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।